লিওনার্দো দা ভিঞ্চি বা ইলন মাস্কের মতো মানুষদের দেখলে মনে একটা স্বাভাবিক প্রশ্ন জাগে, তাই না? তারা কিভাবে এত ভিন্ন ভিন্ন বিষয়ে এতটা পারদর্শী হন? একজন চিত্রশিল্পী হয়েও ভিঞ্চি কিভাবে মানবদেহের অ্যানাটমি বা ইঞ্জিনিয়ারিং এ যুগান্তকারী কাজ করে গেলেন? কিংবা ইলন মাস্ক কোডিং থেকে শুরু করে একেবারে রকেট সায়েন্সের জগৎ কিভাবে জয় করলেন? আজকের এই বিশ্লেষণমূলক আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে যাচ্ছি। আজ আমরা জানবো পলিম্যাথ হওয়ার গোপন কৌশল সম্পর্কে। মূলত মেটা লার্নিং ফ্রেমওয়ার্ক, অর্থাৎ কিভাবে শিখতে হয় তা শেখার কৌশল ব্যবহার করেই এই জিনিয়াসরা সাধারণের চেয়ে আলাদা হন। এই জাদুকরী পদ্ধতিতে ভিন্ন ভিন্ন বিষয়ের জ্ঞানকে জুড়ে দিয়ে অভাবনীয় সব উদ্ভাবন করা সম্ভব হয়। চলুন বিষয়টা একটু তলিয়ে দেখি। যখনই একাধিক বিষয়ে জ্ঞান রাখার কথা আসে, তখন প্রথমেই যে কথাটা মাথায় আসে তা হলো জ্যাক অফ অল ট্রেডস। এটা অনেকটা একটা জং ধরা টুল বক্সের মতো। মানে বক্সের ভেতর হাতুড়ি, স্ক্রুড্রাইভার সবই আছে, কিন্তু দরকারের সময় কোনোটাই ঠিকমতো কাজ করে না। অর্থাৎ অনেক কিছু সম্পর্কে ভাষা জ্ঞান থাকা। এর ঠিক বিপরীতেই থাকে দ্য পলিম্যাথ। একজন পলিম্যাথ হলেন আক্ষরিক অর্থেই একটা সুইস আর্মি নাইফের মতো। এর প্রতিটি ব্লেড আলাদা কাজের জন্য নির্দিষ্ট, রেজারের মতো ধারালো, আর সবচেয়ে বড় কথা, এরা একে অপরের সাথে চমৎকারভাবে যুক্ত। পলিম্যাথরা ঠিক এভাবেই একাধিক বিষয়ে গভীরভাবে দক্ষ হন এবং এক ক্ষেত্রের জ্ঞান অন্য ক্ষেত্রে দারুণভাবে কাজে লাগাতে পারেন। সামনের কিছুক্ষণ আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। 1. পলিম্যাথ মাইন্ডসেট, 2. DISSS মেথড, 3. ফেইনম্যান টেকনিক, 4. স্পেস রেপিটেশন এবং 5. সিরিয়াল মাস্টারি। এই সুগঠিত পথ অনুসরণ করলে যে কোনো নতুন দক্ষতা খুব দ্রুত আয়ত্ত করার যে আপাত দৃষ্টিতে অসম্ভব একটা সুপার পাওয়ার আছে তা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আসা যাক আমাদের 1 নম্বর পয়েন্টে, পলিম্যাথ মাইন্ডসেট বা বিভিন্ন ধারণার সংযোগ। সাধারণ স্পেশালিস্টদের সাথে একজন পলিম্যাথের মনস্তাত্ত্বিক পার্থক্য আসলে ঠিক কোথায়, সেটাই আমরা এখানে দেখব। স্পেশালিস্টদের সাথে একজন পলিম্যাথের মনস্তাত্ত্বিক পার্থক্য আসলে ঠিক কোথায়, সেটাই আমরা এখানে দেখব। জিনিয়াস মানেই সারাদিন ল্যাবে বা লাইব্রেরিতে নিজেকে আটকে রাখা নয়। হার্ভার্ড আর MITর একটা দারুণ গবেষণার ডেটা কিন্তু সেটাই প্রমাণ করে। সেখানে দেখা যাচ্ছে নোবেল বিজয়ী বিজ্ঞানীরা সাধারণ বিজ্ঞানীদের তুলনায় অভিনয়, নাচ বা কবিতার মতো শিল্পকলায় 10 থেকে 25 গুণ বেশি সক্রিয়। এর মানে হলো তারা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিচরণ করেন এবং সেখান থেকে পাওয়া নতুন ধারণাগুলোকে নিজেদের কাজের সাথে যুক্ত করেন। এই কানেকশন তৈরি করার ক্ষমতাই মূলত তাদের সাফল্যের অন্যতম বড় রহস্য। আর এই অসামান্য ক্ষমতার পেছনে যে মূল ইঞ্জিনটা কাজ করে তার নামই হলো মেটা লার্নিং। মেটা লার্নিং আসলে কি? খুব সহজে বললে এটি হলো শেখার পদ্ধতিটিকেই আয়ত্ত করা। একবার ভাবা যাক, অচেনা কোনো শহরে ভালো রেস্তোরাঁ খোঁজার জন্য কেউ যদি এলোমেলোভাবে ঘুরতে থাকেন তবে প্রচুর সময় নষ্ট হবে। কিন্তু হাতে যদি একটা গুগল ম্যাপ থাকে, গন্তব্যে পৌঁছানো মুহূর্তের ব্যাপার হয়ে যায়। মেটা লার্নিং ঠিক এই GPS বা গুগল ম্যাপের মতোই কাজ করে। এটি লক্ষ্যহীনভাবে ঘোরাঘুরির বদলে নতুন কিছু শেখার একটা ডিরেক্ট রুট তৈরি করে দেয়। পপ কালচার থেকে ব্যাটম্যানের উদাহরণটাই নেওয়া যাক। এই সুপার হিরোর কিন্তু কোনো জন্মগত জাদুকরী শক্তি নেই সুপারম্যানের মতো শারীরিক ক্ষমতা। তাহলে তার আসল সুপার পাওয়ারটা কি? সেটা হলো টার্গেটেড মেটা লার্নিং। সে একদম নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ক্রমান্বয়ে মার্শাল আর্টস, টেকনোলজি আর ক্রিমিনাল সাইকোলজি শিখেছে। তারপর ফাইটিংয়ে সাইকোলজি আর সাইকোলজিতে টেকনোলজির মিশেল ঘটিয়ে সে হয়ে উঠেছে অজেয়। এটা দারুণভাবে প্রমাণ করে যে জন্মগত সুপার পাওয়ারের চেয়ে কৌশলগত মেটা লার্নিং আসলে অনেক বেশি শক্তিশালী। এবার আমরা যাব দ্বিতীয় অংশে, DSSS মেথড বা দক্ষতা অর্জনের ইঞ্জিনিয়ারিং। যে কোনো নতুন কিছু শেখার শুরুতে আমাদের মনে যে পাহাড় সম একটা ভয়ের সৃষ্টি হয়, সেটা দূর করার জন্যই এই ফ্রেমওয়ার্ক। এই DSS মেথডটি মূলত 4টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো ডিকনস্ট্রাকশন বা ভেঙে ফেলা। বিশাল কোনো কঠিন বিষয়কে ছোট ছোট লেগো ব্লকের মতো টুকরো করে নেওয়া। যেমন পদার্থবিজ্ঞান একবারে না গিলে আগে গতি, তারপর বল, এভাবে ভাগ করে নেওয়া। এতে শেখার ভয়টা কেটে যায়। এরপর আসে সিলেকশন বা গুরুত্বপূর্ণ অংশ বাছাই করা, তারপর সিকোয়েন্সিং বা সঠিক ক্রমানুসারে সাজানো, এবং সবশেষে স্টেক্স বা পরিণতি নির্ধারণ করা। এই সিলেকশন আর সিকোয়েন্সিং এর আসল ম্যাজিকটা বোঝা যায় 80-20 নিয়মের দিকে তাকালে। নতুন একটা ভাষা শিখতে পুরো ডিকশনারি মুখস্থ করার কোনোই দরকার নেই। অবাক করা বিষয় হলো যে কোনো ভাষার মাত্র 25টি বহুল ব্যবহৃত শব্দ শিখলেই 95% সাধারণ কথোপকথন অনায়াসে চালিয়ে নেওয়া যায়। ঠিক একইভাবে গিটারে মাত্র 4টি নির্দিষ্ট কোড শিখলেই 80 ভাগ জনপ্রিয় গান বাজানো সম্ভব। দাবার ক্ষেত্রেও যেমন এন্ড গেম আগে শিখলে চাল বোঝা সহজ হয়, এখানেও লজিকটা ঠিক তেমনই। শুধু সবচেয়ে দরকারি অংশটুকু খুঁজে বের করে সঠিক ক্রমে সাজালেই মাসের পর মাস সময় বাঁচানো সম্ভব। মেথডটির শেষ ধাপ হলো স্টেক্স। একটা খুব চমৎকার কথা প্রচলিত আছে, কিছু পাওয়ার অনুপ্রেরণার চেয়ে হারানোর ভয় আমাদের মস্তিষ্কে সবসময় বেশি কাজ করে। শুধু আমি শিখবো এই ইচ্ছাশক্তির উপর নির্ভর করলে দেখা যায় কিছুদিন পরই মোটিভেশন হারিয়ে যায়। তাই একটা ডু অর ডাই পরিস্থিতি তৈরি করা ভীষণ জরুরি। যেমন কোনো বন্ধুর সাথে 1000 টাকার বাজি ধরা যে আগামী 30 দিনের মধ্যেই নতুন দক্ষতা আয়ত্ত করতে না পারলে টাকাটা তাকে দিয়ে দিতে হবে। বিশ্বাস করুন, এই হারানোর ভয় মস্তিষ্ককে অবিশ্বাস্যভাবে ফোকাসড রাখে। এবার আসা যাক 3 নম্বর পয়েন্টে, ফেইনম্যান টেকনিক।
আমরা অনেক সময় একটা বই পড়ার পর সেটা বন্ধ করলেই সব ভুলে যাই, তাই না? এই পরিচিত সমস্যাটার সমাধানের একটা নিখুঁত ফ্রেমওয়ার্ক হলো এই টেকনিক। এখানে একটা দারুণ তুলনা করা যায়। একদিকে থাকে ইলিউশন অফ কম্পিটেন্স বা দক্ষতার বিভ্রম, যেখানে আমরা খুব ভারী আর জটিল সব শব্দের আড়ালে নিজেদের না জানার বিষয়টা লুকিয়ে রাখি, মনে হয় যেন অনেক কিছু জানি, কিন্তু আসলে গোড়ায় গলদ। অন্যদিকে থাকে ট্রু মাস্টারি বা প্রকৃত দক্ষতা। এখানে যে কোনো বিষয়ের একদম মূল যুক্তিটিকে পানির মতো সহজ ভাষায় ব্যাখ্যা করা যায়। মুখস্থবিদ্যার যে মিথ্যা আত্মবিশ্বাস, তার একদম বিপরীতে দাঁড়িয়ে আছে এই প্রকৃত মাস্টারি। নোবেল বিজয়ী পদার্থবিদ রিচার্ড ফেনম্যানের তৈরি এই পদ্ধতির মূলে রয়েছে 10 বছরের শিশুর নিয়ম। নিয়মটা খুব সহজ। যদি কোনো কঠিন ধারণা একটি 10 বছরের শিশুর কাছে সহজ ভাষায় বুঝিয়ে বলা না যায়, তার মানে হলো বিষয়টা আসলে নিজেরই ঠিকমতো বোঝা হয়নি। জটিল শব্দ একেবারে ছেটে ফেলে বিষয়টাকে সহজ করে ভাবতে হবে। যেমন সাইকোলজির ভ্যারিয়েবল রিওয়ার্ডস বা পরিবর্তনশীল পুরস্কারের কনসেপ্টটা যদি পরিষ্কার থাকে, তবে সেটা দিয়ে খুব সহজেই বোঝানো যায় যে কেন মানুষ ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রামে স্ক্রল করে আর কেনই বা ক্ষতিকর সম্পর্ক থেকে বের হতে পারে না। লজিকটা একই। আমাদের 4 নম্বর বিষয়টা হলো স্পেসড রিপিটেশন, ফুটো বালতি মেরামত করা। মানুষের মস্তিষ্কের মেমোরি ধীরে ধীরে কিভাবে হারিয়ে যায় তা বুঝতে আমাদের ব্রেনকে একটা ফুটো বালতির সাথে তুলনা করা যেতে পারে। নতুন কিছু শেখার পর তা ভুলে যাওয়াটাই আসলে মস্তিষ্কের স্বাভাবিক ধর্ম। এই মেমোরি ক্ষয় ঠেকানোর অন্যতম সেরা বৈজ্ঞানিক পদ্ধতি হলো স্পেসড রিপিটেশন। শেখার পর ঠিক 1 দিন, 3 দিন, 7 দিন এবং 21 দিনের মাথায় যদি বিষয়টা রিভিশন দেওয়া যায়, তবে সেটা একদম স্থায়ী স্মৃতি বা পার্মানেন্ট মেমোরিতে পরিণত হয়। কোনো কিছু পুরোপুরি ভুলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সেটা আবার মনে করার চেষ্টা করলে স্মৃতি লিকেজটা বন্ধ হয়ে যায়। আর এর জন্য সারাদিন নয়, দিনে মাত্র 15 থেকে 20 মিনিট সময় দেওয়াই যথেষ্ট। সবশেষে 5 নম্বর পয়েন্ট, সিরিয়াল মাস্টারি বা পলিম্যাথদের টাইমলাইন। অনেকেই ভাবেন পলিম্যাথরা হয়তো দিনে 10টি ভিন্ন ভিন্ন বিষয়ে একসাথে নিয়ে বসে যান। এই প্রচলিত ভুল ধারণাটা ভাঙা এখন ভীষণ জরুরি। আসল ব্যাপারটা হলো পলিম্যাথরা মূলত সিরিয়াল মাস্টারি অনুসরণ করেন। পুরো প্রক্রিয়াটা জিমে যাওয়ার মতো। একদিনে তো আর পুরো শরীরের ব্যায়াম করা যায় না, তাই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পেশির উপর জোর দেওয়া হয়। এখানেও তাই, একবারে মাত্র একটি ফিল্ড বেছে নিতে হবে এবং 3 থেকে 6 মাস শুধু সেটার ওপরেই চরম ফোকাস দিতে হবে। তারপর স্পেসড রিপিটেশনের মাধ্যমে সেটাকে মেইনটেন্স মোডে ফেলে রেখে নতুন আরেকটা ফিল্ডে মনোযোগ দিতে হবে। এভাবেই ব্যাকগ্রাউন্ডে পুরনো স্কিলগুলো শানিত হতে থাকে। মেটা লার্নিং এর এই জাদুকরী চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং স্পিডটা কিভাবে কাজ করে তা একবার দেখা যাক। হয়তো একেবারে আনকোরা প্রথম ফিল্ডটা শিখতে 6 মাস সময় লেগে গেল, কিন্তু মস্তিষ্ক যখন একবার শেখার প্যাটার্নটা ধরে ফেলে, তখন দ্বিতীয় ফিল্ড শিখতে লাগে 4 মাস, আর তৃতীয়টাতে হয়তো মাত্র 3 মাস। কারণ আগের শেখা ধারণাগুলো নতুন বিষয়কে দ্রুত বুঝতে মারাত্মক সাহায্য করে। এই লজিক কাজে লাগিয়ে মাত্র 5 বছরে অনায়াসে 8 থেকে 10টি সম্পূর্ণ ভিন্ন বিষয়ে গভীর দক্ষতা অর্জন করে ফেলা সম্ভব। এতক্ষণের আলোচনার মূল সারমর্ম যদি টানি, তবে সেটা হবে যে কোনো বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 20% অংশ আগে খুঁজে বের করা এবং আগামী 30 দিন ধরে সেটাকে আয়ত্ত করার চেষ্টা চালিয়ে যাওয়া। এরপর মেটা লার্নিং এর ম্যাজিক একেবারে নিজে থেকেই কাজ করা শুরু করবে। একটা বিষয় ফোকাস করা অবশ্যই জরুরি, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন নিজেকে ওই একটা মাত্র বিষয়ের খাঁচায় বন্দি করে রাখতে হবে। সবশেষে একটা প্রশ্ন দিয়ে আজকের এই এক্সপ্লেনার শেষ করা যাক। একবার ভাবা যাক তো, এমন কোনো দক্ষতাটা আছে যা পরবর্তী 30 দিনের জন্য একদম নতুন একটা অবসেশন, একটা গভীর কৌতূহল আর শেখার উন্মাদনা তৈরি করতে পারে? মেটা লার্নিং ফ্রেমওয়ার্কের এই কৌশলগুলো আজ থেকেই প্রয়োগ করা শুরু হোক। নতুন কিছু শেখার এই দারুণ রোমাঞ্চকর যাত্রা কখনোই থেমে না থাকুক।